আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ভাইয়েরা তোমাদের এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 ওয়ান শট সিকিউ সলভ ক্লাস। তাহলে আজকের ক্লাসটা যদি তোমরা শেষ পর্যন্ত করতে পারো এবং ধৈর্য ধরে যদি করতে পারো, তাহলে আমি ইনশিওর করতে পারি পরীক্ষা ইনশাআল্লাহ তোমরা রসায়নের তৃতীয় অধ্যায় থেকে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। এবং এর বাইরে আমি যে প্রশ্নগুলো এখানে সাজাইছি, এর বাইরে আসলে আসার কোনো প্রকার প্রবাবিলিটি নেই। সো তোমাদের কাজ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাইয়েরা ভিডিওটা কষ্ট করে দেখা, কারণ ভিডিওটা অনেক বড় হবে। বিকজ যেহেতু এখানে হচ্ছে কি আমাদের অনেকগুলো সিকিউ, ওয়ান শট সিকিউ ক্লাস, তাহলে এখানে আমরা এই অধ্যায়ের যাবতীয় সিকিউ গুলো করবো, যত প্রকার সিকিউ আছে। প্রথমে বলা যাচ্ছে এখানে বেশি, তৃতীয় অধ্যায়ে বেশি সিকিউ নাই, দুই টাইপের তিন টাইপের সিকিউ আছে। এই দুই তিনটা নিয়ম জানলেই তোমাদের ফুল কাভার হয়ে যাবে। সো বুঝতেই পারছো ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নে। বাট প্রশ্নে যাওয়ার আগে আমাদের এই তৃতীয় অধ্যায়ের যে সিকিউ গুলো, সেগুলো করতে গেলে আমাদের যে যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে এই যে সূত্রগুলো লাগবে। কি কি সূত্র দেখো তো? একটা হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণু বা একটি অণুর ভর নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আছে, যে কি পারমাণবিক ভর ডিভাইডেড বাই এটা, অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভর ডিভাইডেড বাই এইটা। এরপরে কি আপেক্ষিক পারমাণবিক ভরের একটা সূত্র আছে, যেটা হচ্ছে কি মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10⁻²৪। এরপরে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের একটা সূত্র আছে, ভর ইন্টু পরিমাণ প্লাস ভর ইন্টু পরিমাণ ডিভাইডেড বাই 100। এরপরে দেখো মৌলের পরমাণুর মোট ভরের একটা সূত্র আছে, যে কি প্রোটন সংখ্যা ইন্টু একটা প্রোটনের ভর প্লাস ইলেকট্রন সংখ্যা একটা ইলেকট্রনের ভর প্লাস নিউটন সংখ্যা ইন্টু একটা নিউটনের ভর। অর্থাৎ আমি এই বিষয়টা একটু তোমাদেরকে বুঝাই যে একটা মৌলের মোট মোট যে ভর সেটা কিসের উপর ডিপেন্ড করে। আমরা জানি মৌল ইলেকট্রন, প্রোটন আর নিউটন দ্বারা গঠিত। তার মানে ওই পরমাণুর মোট ভর হচ্ছে ইলেকট্রনের মোট ভর, প্রোটনের মোট ভর, নিউটনের মোট ভর। এই তিনটা যোগফলই তো ওই মৌল বা ওই পরমাণুটার মোট ভর, তাই না কথাটা? তাহলে সেটাই যে প্রোটন সংখ্যা ইনটু একটি প্রোটনের ভর। সাপোজ তুমি যদি কি করো, সাপোজ তুমি হচ্ছে লিথিয়ামের কথা চিন্তা করো, তাহলে লিথিয়ামের প্রোটন 3টা, তাহলে তার ভর সংখ্যা কত হবে, বা এই পুরো লিথিয়ামের ভর কত হবে? অবশ্যই প্রোটনের ভর যোগ ইলেকট্রনের ভর যোগ নিউটনের ভর। কিন্তু প্রোটনের ভরটা কিন্তু কি হবে, একটা প্রোটনের ভরের সাথে 3 গুণ করতে হবে, কারণ 3টা প্রোটন আছে। আমরা জানি যে একটা প্রোটনের ভর এত, তাহলে 3টা প্রোটন যেহেতু লিথিয়ামে, তাহলে 3 দ্বারা গুণ হবে। তাহলে এইভাবে তোমাকে ইলেকট্রন বের করতে হবে, নিউটনের ভর বের করতে হবে, সবগুলো যোগ করে আমরা মৌলের মোট পরমাণুর ভর পাবো আর কি। সো যাই হোক, এগুলো একটু খেয়াল রাখবা। দেন একটু খেয়াল করো, পাঁচের যে সূত্রটা সেটা হচ্ছে কি প্রোটনের ভর যোগ নিউটনের ভর সমান হচ্ছে নিউক্লিয়াসের ভর। এটা একটা সূত্র। আমরা জানি যে আমাদের নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। তার মানে নিউক্লিয়াসের ভরটা মূলত প্রোটন আর নিউটনের ভরের যোগফল। আচ্ছা, সো যেটাকে আমরা এই রূপ দিতে পারি যে প্রোটনের ভর কি, ওই যে একটা প্রোটনের ভর ইনটু যে কয়টা প্রোটন আছে, তাহলে আমাদের প্রোটনের মোট ভর পাবো। এবার নিউটনের ভর কি, একটা নিউটনের ভর এইটা, এটা ইনটু যে কয়টা নিউটন আছে সেটা, তাহলে এই দোনোটা যোগ করলে আমরা পুরো ভর পেয়ে যাবো আর কি। তাহলে এটা রূপ। এরপর দেখো ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এইটা তোমার গ নম্বরে, তুমি এইটা জানলে আমি তোমাদেরকে একটু দেখাই যে বিষয়টা আসলে কি। তোমরা যদি আজকের ক্লাস করো, অবশ্যই 10 মার্ক তোমরা এখান থেকে বোঝাই করতে পারবে। প্রথম কথা হচ্ছে এই সূত্রটা, এটা একটু জানবা, এখানে তুমি 3 মার্ক নিশ্চিত করলা। এরপরে তুমি হচ্ছে এইটার সঙ্গে সঙ্গে এই যে এই সূত্রটা, এইটা জানবা, এটাতেও তুমি 3 মার্ক নিশ্চিত করছো। আর হচ্ছে এটাও লাগে। সো যাই হোক, আমি এই দুইটার কথা আগে বলি, দেন হচ্ছে আমাদের এই বিষয়টা একটু জানতে হবে। এটা জানলে তুমি হচ্ছে 4 মার্ক এখান থেকে বোঝাই করতে পারলা। তাহলে এটা 4, এবং হচ্ছে তুমি এখানে 3টা জিনিস মুখস্থ রাখবে, এইটা, তারপর এই যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আর হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। মোটামুটি ভাবে এই কয়টা করলে তুমি হচ্ছে 10-এ 10 কমন পেয়ে যাবা। আচ্ছা দেখো, এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল, আমরা তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে জানি। সো এই দুইটা পরমাণু মডেলের মধ্যে যে সম্পর্ক, সো এই প্রশ্নটা তোমার কিন্তু বারবার দেখতে পারবা, যে বোর পরমাণু মডেল বেশি বেশি আধুনিকায়ন, নাকি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলটা বেশি গ্রহণযোগ্য, মানে কোনটা বেশি গ্রহণযোগ্য। তো সেই ক্ষেত্রে মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, বোর পরমাণু মডেল কিন্তু বেশি গ্রহণযোগ্য। কারণ কি, কারণ রাদারফোর্ড পরমাণু কেন বেশি গ্রহণযোগ্য নয়, কারণ এই যে এইগুলো দেখো, রাদারফোর্ড পরমাণুতে কি করেননি, তিনি কক্ষপথের আকার আকৃতি গঠন ব্যাখ্যা করতে পারেননি। এরপরে অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কিভাবে থাকতে পারে তার কোনো ধারণা দিতে পারেননি। এরপরে তিনি পৃথিবী, সূর্য অর্থাৎ চার্জহীন বস্তুর সাথে ইলেকট্রন ও নিউক্লিয়াস অর্থাৎ চার্জযুক্ত বস্তু তুলনা করেন। এরপর ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে ইলেকট্রন ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে পতিত হবে এবং মৌলের বিলুপ্তি ঘটবে, যা প্রকৃতিতে হয় না, অর্থাৎ তিনি একটা ভুল ধারণা দেন। এরপরে কি, ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণ করে এক কক্ষপথ হতে অন্য কক্ষপথে যাওয়া আসা ধারণা পাওয়া যায় না। কোথায়? রাদারফোর্ড পরমাণুতে। যেহেতু রাদারফোর্ড পরমাণুতে এতগুলো বিষয় হাইড আছে, আর যেহেতু বোর পরমাণু মডেলে আবার এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তার মানে বোর পরমাণু মডেল হচ্ছে কি আমাদের বেশি গ্রহণযোগ্য রাদারফোর্ড পরমাণুর চেয়ে। তাহলে এখন তোমার যদি ঘ নম্বরে বলে যে কোন উদ্দীপকে সাপোজ একটা রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্র দেওয়া থাকলো,
বোরের একটা দেওয়া থাকলে। এখন যদি বলে যে কোনটি গ্রহণযোগ্য আমাদের কাছে বেশি, অবশ্যই বলবো বোর। কেন কেন বোরের গ্রহণযোগ্য বেশি? কারণ রাদারফোর্ড পরমাণুতে এগুলো থাকে না, এই পাঁচটা লিখবো, এবং বোর পরমাণুতে এগুলো থাকে। শেষ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সরাসরি সিকিউ বা কি বলতো, সিকিউ বা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেনে চলে যাচ্ছি, বা সৃজনশীল প্রশ্ন। আচ্ছা দেখো, আমি যদি প্রথমেই তোমাদেরকে একটা সিকিউ দেখাই, এটা মেবি চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে, অত্যাধিক গুরুত্বপূর্ণ। দেখো কি বলা হয়েছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, মোটামুটি ভাবে দেখা যাচ্ছে। বলা হয়েছে এখানে মৌল দেয়া আছে কিউ আর, প্রোটন সংখ্যা হচ্ছে 9। তাহলে কিউ মৌলটা কি বলতো? 9 প্রোটন বিশিষ্ট কার? ফ্লোরিনের, তাই না? বিষয়গুলো একটু জানতে হবে। ফ্লোরিন কয় প্রোটন বিশিষ্ট? 9 প্রোটন বিশিষ্ট। তার মানে আমাদের এই ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যাও 9, কারণ প্রোটনও যায় ইলেকট্রনও তাই। নিউটন সংখ্যা 10, তাহলে ফ্লোরিনের নিউটন সংখ্যা 10, আর নিউক্লিয়াসের ভর এখানে দেওয়া নাই। অপরদিকে আর মৌলের প্রোটন সংখ্যা দেওয়া নাই। তার মানে কিন্তু আমরা আর মৌলকে এখনো চিনতে পারতেছি না, কারণ একটা মৌলকে চিনতে পারবো তখনই যখন তার প্রোটন বা ইলেকট্রন সংখ্যা জানতে পারবো। তাহলে এটা নাই। এরপর কি তার নিউটন সংখ্যাটা দেয়া আছে এবং নিউক্লিয়াসের ভর দেয়া আছে। আচ্ছা যাই হোক, এখানে বলছে কিউ আর প্রতীকী অর্থে, বাট কোনো মৌল নয়। ওকে, আচ্ছা যাই হোক, এগুলো তোমরা জানো। গ নম্বরে বলছে যে প্রোটন ও নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। কি বলছে? প্রোটন আর নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে। ভাইয়া সূত্রে চলে যেতে হবে। কি বলছে যে আমাদের প্রধান কাজ কি? একটি অণুর ভর নির্ণয়। তাহলে আমরা যদি সূত্রের দিকে তাকাই, দেখো তো ভাইয়া কি আছে, যে কোনো মৌলের একটি অণুর ভর নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে? আণবিক ভর ডিভাইডেড বাই এত করব, তাহলে কিন্তু হবে। তাহলে এখন কথা হচ্ছে, আমি যদি এই সিস্টেমে করতে যাই, সেই ক্ষেত্রে দেখো, আমি তোমাদেরকে ফুললি ভাবে বোঝানোর জন্য সবকিছুই করে দেখাচ্ছি। দেখো কি বলছে, একটি অণুর ভর বলছে না? কিসের? আমাদের হচ্ছে কিউ মৌলের। আচ্ছা, আগে তোমাকে লিখতে হবে যে এখানে যেহেতু কিউ মৌলের প্রোটন সংখ্যা 9, তার মানে হচ্ছে কিউ মৌলটি তুমি এইভাবে লিখবা। দেখি আমার কাছে কলম। আচ্ছা দেখো, তুমি এইভাবে লিখতে পারো যে কি, তোমাকে আগে বলতে হবে যে যেহেতু এর প্রোটন সংখ্যা 9, আমি একটু মানে দ্রুত দেখানোর সাপেক্ষে আমি একটু মানে সব কথা লিখবো না, আমি জাস্ট যে মেইন পয়েন্ট গুলো লিখতে হয় সেগুলো লিখবো। তো যেহেতু প্রোটন সংখ্যা 9 কিউ মৌলের, এবার তুমি লিখবা কিউ মৌলের প্রোটন সংখ্যা 9, প্রোটন সংখ্যা 9, তাই মৌলটি হচ্ছে ফ্লোরিন। তাই মৌলটি কি? ফ্লোরিন। মৌলটি হচ্ছে কি? ফ্লোরিন। আচ্ছা, তাই মৌলটি হচ্ছে ফ্লোরিন। এখন বলছে কিন্তু কিউ মৌলটির একটি অণুর ভর। ভাইয়া ফ্লোরিন এখানে কিন্তু পরমাণু, কিন্তু এর অণু কোনটা হবে? তাহলে এই মৌলটির অণু, অতএব মৌলটির অণু হবে হচ্ছে, কি করতেছেন, মৌলটির অণু কি হবে? অবশ্যই F2 হবে। কি হবে? এটা যেহেতু দ্বিপক পরমাণু, তাহলে আমাদের এখানে F2 হবে, তাই না? কারণ যেহেতু এখানে বলছে কি একটা অণুর ভর, নট পরমাণুর ভর, তাহলে যদি শুধু F লিখি তার মানে একটা পরমাণু বোঝাচ্ছে, কিন্তু বলছে অণু, তার মানে F2 লিখতে হবে। তার মানে এটার এখন ভর নির্ণয় করতে হবে। তাহলে একটি অণুর ভর কিভাবে আমরা নির্ণয় করতে পারি দেখো তো। একটি অণুর ভর নির্ণয়ের যে সূত্রটা কই গেল, দেখো ভাইয়া, একটি অণুর ভর নির্ণয়ের সূত্র কি? একটি অণুর ভর, তাহলে আমরা এখন নির্ণয় করি। অতএব F এর একটি অণুর ভর, একটি অণুর ভর কত হবে বলো তো? এই যে আণবিক ভর, অর্থাৎ এফ এর আণবিক ভর লিখতে হবে, অর্থাৎ F2 এর আণবিক ভর। এই যে F2 এর একটি অণুর ভর, সরি, শুধু F এর একটি অণু বলতে F2 কে বোঝায়। তাহলে F2 এর আণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6.02 ইন্টু 10⁻23। তাহলে এখন কথা হচ্ছে F2 এর আণবিক ভর কত হবে? সো আণবিক ভর কিভাবে বের করতে হয়, আমি আগে দেখবো যে ফ্লোরিনের কি বলতো, ফ্লোরিনের পারমাণবিক ভর কত। তাহলে আমি কিন্তু এই জিনিসটা জানি যে তোমরা যদি এই বিষয়গুলো জানো তাহলে দেখবা। সো দেখো, ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 19, তাই না? ফ্লোরিনের পারমাণবিক ভর কত? 19। তার মানে F2 যেহেতু, অর্থাৎ দুইটা ফ্লোরিন, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করবো, 19 দুগুণ 38। তার মানে F এর আণবিক, একটি অণুর আণবিক ভর হচ্ছে 38। তাহলে আমি এটা সমান কি লিখবো? 38 ডিভাইডেড বাই হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে, কিন্তু এই নিয়মে তোমাকে করা যাবে না, একটু পরেই বোঝাচ্ছি। অ্যান্সার একই আসবে। এই যে 38 ডিভাইডেড বাই কত করবো? 38 ভাগ হচ্ছে কি 6.02 ইন্টু হচ্ছে 10⁻23। তাহলে আমাদের চলে আসতেছে 6.312, 6.312 ইন্টু 10⁻23। এটা কি ঠিক আছে? আমাকে আগে কি করতে হবে? এটা আগে তুলতে হবে। দেখি আরেকবার করে, 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, এটা আগে করলাম, তাই না? এরপর আমি কি করব? 38 ডিভাইডেড বাই এখন অ্যান্সার করবো। এই তো এইবার কিন্তু সঠিকটা চলে এসেছে। 6.309 হবে। 309 ইন্টু 10⁻23। সো ভাইয়া এইখানে কিন্তু সাবধান থাকতে হবে। তুমি আগে কি করবে? এটা তুলবা, দেন 38 দ্বারা ভাগ অ্যান্সার করবা, তবে কিন্তু তোমার সঠিক উত্তরটা আসবে। ওকে, -23। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমাদের অ্যান্সার এটাই, অর্থাৎ একটি অণুর ভর হতো এত। কিন্তু তোমাকে কিন্তু ভাইয়া বলে দিছে
প্রশ্নে প্রশ্নে খেয়াল করতে হবে, বলেছে প্রোটন আর নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে। আচ্ছা তুমি এখানে কি ব্যবহার করছো, তুমি এখানে F2 এর আণবিক ভর ব্যবহার করছো। এখানে কি কোথাও তুমি প্রোটনের ভর ব্যবহার করছো, এখানে কোথাও তুমি নিউটনের ভর ব্যবহার করছো, করো নাই। তাহলে তোমাকে কি করতে হবে, নিউটন আর প্রোটনের ভর দিয়ে তোমাকে এটা আনতে হবে। তাহলে তো এটা তোমার অ্যান্সার হবে না। তুমি এইভাবে করলে ওই অ্যান্সার একই আসবে, কিন্তু করা তো যাবে না, কারণ তোমাকে তো প্রশ্নে বলছে অন্যরকম করে করতে। কি রকম করে করতে, প্রোটন আর নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে। তাহলে এখন আমরা আবার সূত্রে চলে যাব, যে দেখি প্রোটন আর নিউটনের ভর ব্যবহার করে কি কোনো আছে কিনা। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এই যে প্রোটনের ভর প্লাস নিউটনের ভর, এটা সমান নিউক্লিয়াসের ভর। তাহলে এটা নিউক্লিয়াসের ভর বের করার ক্ষেত্রে আমাদেরকে করতে হবে, কিন্তু এটা তো চাইছে কি একটি অণুর ভর, তাহলে এটা হবে না। প্রোটনের ভর নিউটনের ভর এই যে পাইছে, এই যে মৌলের পরমাণুর ভর। ভাই এটা দিয়ে তাহলে করতে হবে, ওকে, এটা দিয়ে করতে হবে। অর্থাৎ মৌলের পরমাণু ভর, এই যে প্রোটন সংখ্যা মানে প্রোটনের ভর প্লাস কি ইলেকট্রনের ভর প্লাস নিউটনের ভর। বলবা ভাই ইলেকট্রনের ভর তো আবার আমরা জানি না, কেন জানবা না? তুমি তো জানো যে প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যাও তত। তাহলে আমি এখন টোটাল যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এইটা, ওকে। তাহলে তুমি এখন লিখবা আমরা জানি ভাইয়া, আহ আমরা জানি, সাপোজ কি জানি, যে মৌলের পরমাণুর মোট ভর। তাহলে এটা কি একটি মৌলের পরমাণুর মোট ভর, মৌলের পরমাণু, অণু নয় কিন্তু, এটা জাস্ট পরমাণু। পরবর্তীতে আমরা 2 দ্বারা গুণ করব। পরমাণুর মোট ভর সমান কি জানি আমরা, প্রোটন সংখ্যা ইনটু একটা প্রোটনের ভর। তাহলে কি হবে, প্রোটন সংখ্যা ইনটু একটা প্রোটন করলে আমরা একটা প্রোটনের টোটাল ভরটা পাবো, তাই না? তার মানে কি প্রোটন সংখ্যা, মানে সাপোজ তুমি এই জিনিসটা চিন্তা করো যে প্রোটনের ভর হচ্ছে, ধরে নাও কখনোই তো 10 হবে না, ধরো 10। তাহলে প্রোটন আছে 5টা, তাহলে এখন এর ভর কত হবে? অবশ্যই 5 দিয়ে তুমি 10কে গুণ করবা, কারণ একটার ভর 10, তাহলে 5টার ভর কত হবে, 5 গুণ 10 অর্থাৎ 50। তাই না? ব্যাপারটা ঠিক এইরকম, যে একটা প্রোটনের ভর এত, এগুলো আবার ফিক্সড। এই যে একটা প্রোটনের ভর, একটা ইলেকট্রনের ভর, এগুলো ফিক্সড। তাহলে একটা প্রোটনের ভর এত, তার মানে এইটাকে আমি কি করব, যে কয়টা প্রোটন আছে সেটা দ্বারা কি করব, গুণ করব। তাহলে এখানে আমাদের একটি মৌলের মোট ভর সমান, তো এই সূত্র আমরা জানি, আমি আর লিখতেছি না, লিখলে অনেক সময় যাবে। আমি জাস্ট লিখবো এফ এর একটি পরমাণুর ভর, একটি পরমাণুর মোট ভর, ওকে। তাহলে মোট ভর কত হবে বলো, যেহেতু এফ এর হচ্ছে প্রোটন সংখ্যা কত বলো তো, 9, তাই না? এফ এর প্রোটন সংখ্যা কিন্তু তোমার দেয়াই আছে কোশ্চেনে, যে প্রোটন সংখ্যা 9, নিউটন সংখ্যা 10। তাহলে ইলেকট্রন সংখ্যাও 9 হবে। তো এবার কি করব আমরা, দেখো তো, এই যে প্রোটন সংখ্যা ইনটু একটি প্রোটনের ভর, তাহলে আমরা কি জানি প্রোটন সংখ্যা হচ্ছে 9। তাহলে 9 ইনটু একটি প্রোটনের ভর হচ্ছে 1.673 ইনটু 10⁻⁻²৪। এটা লিখলাম। দেন কি করব, প্লাস, এবার কি করব, এইটারই ইলেকট্রনের ভরটা বের করব। তাহলে ইলেকট্রনের ভর কিভাবে বের করতে হবে, জাস্ট ইলেকট্রন সংখ্যা ইনটু একটা ইলেকট্রনের ভর। কত একটা ইলেকট্রনের ভর, 9.11 ইনটু হচ্ছে আমাদের 10⁻⁻28। ওকে। আচ্ছা এইটা প্লাস আবার কি নিউট্রনের ভর। তাহলে নিউটনের ভরের ক্ষেত্রে কি হবে, নিউটন সংখ্যা গুণ একটা নিউটনের ভর। তাহলে নিউটন সংখ্যা দেওয়া আছে 10, তাহলে 10 ইনটু হচ্ছে একটা নিউটনের ভর কত বলো তো, একটা নিউটনের ভর হচ্ছে আমাদের 1.675 ইনটু 10⁻⁻24। তাহলে এখন তুমি সবগুলো করো, তাহলে একটু খেয়াল করো তো আমি কত পাচ্ছি, শিখে দিচ্ছি। তুমি আগে করবা কি, এটা আগে ক্যালকুলেট করো, 9 ইনটু 1.673 ইনটু 10⁻⁻24, তাই না? তাহলে আমাদের চলে আসলো হচ্ছে এটা এইরকম। তাহলে এটার মানটা আমি একটু লিখে ফেলি, এটার মান কি 1.5057 ইনটু 10⁻⁻23। আচ্ছা এইটা, এরপরে কি প্লাস, এবার কি এটার মান আমি নির্ণয় করবো। ওকে, একবারে করতে গেলে তুমি ঝামেলায় পড়বা। 9 ইনটু 9.11 ইনটু 10⁻কত, -28। তাহলে আমি এটা পাচ্ছি হচ্ছে ভাইয়া 8.199 ইনটু 10⁻⁻27। ওকে। আচ্ছা প্লাস, এবার কি করবো, এটা একটু করি, 10 ইনটু 1.675 ইনটু 10⁻⁻24, ঠিক আছে না? দেখো কত আসে, 1.675 ইনটু 10⁻⁻23 আসতেছে। তাহলে সবগুলো এবার যোগ করো, এইটা প্লাস এইটা, কোনটা, 8.199 ইনটু 10⁻, কত, 10⁻⁻27, তাই না, -27। তাহলে পাইলাম হচ্ছে এইটা প্লাস, এইটা প্লাস আবার কত করব, এইটা করব 1.5057 ইনটু 10⁻⁻23। দেখো ভাইয়া কত পাইছি,
3 পয়েন্ট আমি এখন লিখে ফেলি, এটা সমান কত 3.1815, এক কথায় ইন্টু 10⁻⁻23। তাহলে এখন আমার কাজ কি হবে বলো তো, যেহেতু এটা হচ্ছে কি আমাদের এফ এর একটি পরমাণুর মোট ভর, তাহলে এখন আমাদের অতএব F2 অর্থাৎ একটি অণুর ভর, তাহলে এফ এর একটি অণুর ভর কত হবে, অতএব এফ এর একটি অণুর ভর কি করতেছি আমি, এগুলো অণুর ভর F2 ইজ ইকুয়াল টু কত, এটাকে জাস্ট 2 দ্বারা গুণ করবো, অর্থাৎ এটা ইন্টু 2 করবো। তাহলে আমাদের যেটা চলে আসছে এটা ইন্টু কি করে দেবো, 2 করে দেবো। কত আসছে দেখো তো, 6.363 ইন্টু 10⁻⁻23। দেখো ভাই এইটা আর এটা কি সেম আসছে, অবশ্যই আসছে, অবশ্যই আসতেই হবে। তাহলে দেখো আমাদের এই সূত্র দিয়েও করলে হবে, কিন্তু কথা হচ্ছে তোমাকে কিন্তু বলছে যে প্রোটন আর নিউট্রনের উপর ভিত্তি করে, কি বলছে বলো তো, কোশ্চেন কই গেল, এই যে বলছে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে, এই যে এটার ভর আর এটার ভর ব্যবহার করে তোমাকে কি করতে হবে, একটি অণুর ভর নির্ণয় করতে হবে। এটাতেও দেখো 6.309 10⁻⁻23, এই যে 6.3, এখানে 63 আসছে, পয়েন্টের পর ওটা কোনো গরমিল না, ইন্টু 10⁻⁻23। তাহলে আমাদের একই আসছে, উত্তরে একই আসবে আর কি। আচ্ছা তাহলে আমাদের কি ক্লিয়ার, সো এই সূত্র দিয়ে তোমাকে করতে হবে। আচ্ছা এরপর দেখো তো ভাইয়া ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরটা আমরা একটু সলভ করে দেখি, দেখি ঘ নম্বরে কি বলছে দেখো, বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লেখো। আর মৌল, এই যে তো এটার কি কি দেয়া আছে, নিউট্রন সংখ্যা। আচ্ছা নিউটন সংখ্যা থেকে কিন্তু আমরা নিউটনের ভরটা বের করতে পারি, পারি কিনা বলো তো, পারি। কারণ এই নিউটন সংখ্যা ইনটু একটা নিউটনের ভর দেবো, তাহলে আমি নিউটনের টোটাল ভরটা পাবো। তাহলে এক কথায় আমি এখানে যে যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো আগে তুমি ইনপুট করবা। এখানে আমি পাচ্ছি নিউটন সংখ্যা পাচ্ছি, এরপরে নিউটন সংখ্যা থেকে নিউট্রন ভর পাবো, তাই না ব্যাপারটা, নিউট্রন ভর পাবো। এরপর আমাদের নিউক্লিয়াসের ভর আছে, কি আছে, নিউক্লিয়াসের ভর আছে। আচ্ছা নিউক্লিয়াসের ভর আছে, আমাকে বের করতে কি বলছে, আমাকে বের করতে বলছে হচ্ছে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লেখো। তাহলে আমি যদি একটা মৌল শনাক্ত করতে চাই, তার কোন জিনিসটা জানা লাগে বলতো, তার হচ্ছে প্রোটন সংখ্যাটা জানা লাগে, তাই না, প্রোটন সংখ্যা হলেই কিন্তু আমরা বুঝতে পারবো এই মৌলটা আসলে এটা। তাহলে আমাকে বের করতে হবে প্রোটন সংখ্যা, তাই না ব্যাপারটা, প্রোটন সংখ্যা আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিলাম প্রোটন সংখ্যা এক্স। তাহলে এই ডাটাগুলো দিয়ে আমি এখন কোন সূত্র ইউজ করবো, এখন তুমি সূত্র ভান্ডারটা চলে নিয়ে এসো। এই যে দেখো তো ভাইয়া এখানে কোন সূত্র ইউজ করা যায়, দেখো আমি যদি এই সূত্রের দিকে একটু খেয়াল করি, এই যে ভি নম্বর 5 নম্বর সূত্রটা, প্রোটনের ভর, প্রোটনের ভর কি পাবো না, কারণ আমাদের প্রোটন সংখ্যা এক্স, এটার সাথে আমি একটি প্রোটনের ভর গুণ করবো। তাহলে আমাদের প্রোটনের ভর আছে, নিউটনের ভর অবশ্যই, এই যে নিউটনের ভর আছে আমাদের, এরপরে কি নিউক্লিয়াসের ভর, এই যে নিউক্লিয়াসের ভর আছে। তাহলে এখান থেকে এক্স এর মানটা আমি কিন্তু নিশ্চিন্তভাবে বের করতে পারি। তার মানে আমি এখন লিখবো ঘ নম্বর। ঘ নম্বর লিখে আমি জাস্ট লিখতেছি যে আমরা জানি, আমরা কি জানি বলতো, আমরা জানি প্রোটনের ভর, প্রোটনের ভর প্লাস হচ্ছে কি নিউট্রনের ভর, নিউট্রনের ভর এটা সমান কি আমাদের নিউক্লিয়াসের ভর। কারণ একটা নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, অর্থাৎ প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করলে এক কথায় নিউক্লিয়াসের ভর পাবো। তাহলে এই যে নিউক্লিয়াসের ভর, ওকে, সো লিখো তুমি। এখন দেখো প্রোটনের ভর, প্রোটনের ভর কিভাবে করব, প্রোটন সংখ্যা গুণ হচ্ছে কি একটা প্রোটনের ভর। তাহলে একটা প্রোটনের ভর কত বলো তো, এই যে 1.673 ইন্টু 10⁻⁻24, এই জিনিসগুলো একটু মনে রাখবো, 1.673 ইন্টু 10⁻⁻24। আচ্ছা তাহলে এটা লিখলাম প্লাস নিউট্রনের ভর, তাহলে নিউট্রনের সংখ্যা কত, নিউট্রনের সংখ্যা কিন্তু তোমার দেয়াই আছে, তাই না, নিউটনের সংখ্যা দেয়া আছে না বলো তো, এই যে নিউটনের সংখ্যা দেয়া আছে হচ্ছে তোমার 16। তার মানে তুমি এখন কি করবা, নিউটনের ভরের ক্ষেত্রে এই 16 গুণ হচ্ছে কি নিউটনের একটি পরমাণুর ভর কত। তাহলে এই যে নিউটনের একটা পরমাণুর ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24, এটা হচ্ছে 673 আর এটা 675, একটু কম বেশ। তাহলে 1.675 ইন্টু 10⁻⁻24, তাহলে এই যে 1.675 ইন্টু হচ্ছে কি 10⁻⁻24, তাহলে এই দুইটা যোগ করলে আমি কি পাবো, নিউক্লিয়াসের ভর পাবো। সো ভাইয়া তোমাকে কিন্তু নিউক্লিয়াসের ভরও দিয়ে দিছে তারা, এই যে 5 পয়েন্ট কত বলো তো, 5.1895 ইন্টু হচ্ছে 10⁻⁻23। তাহলে ভাইয়া এখন তুমি জাস্ট এক্স এর মান নির্ণয় করতে তোমাকে কেউ ঠেকানোর কেউ নেই, তাই না। তাহলে দেখো আমি এখন কি করব, আমি এখন মানটা বের করি। সো এটা তো এক্স আছে, সো এটা এক কথায় আমি পাবো হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24x, তাই না, প্লাস এবার প্লাস এইটার মানটা আমি একটু নির্ণয় করে ফেলি ভাইয়া। দেখো এটা কি 16, তাই না, নিউটন সংখ্যা যেহেতু 16, তাহলে 16 ইন্টু 1.675 1.675 ইন্টু 10⁻⁻24, তাহলে আমি টোটাল পাচ্ছি হচ্ছে 2.68। তার মানে এখানে আমি পাচ্ছি 2.68 ইন্টু হচ্ছে 10⁻⁻23। তো এটা সমান এইটা আছে, এটা সমান হচ্ছে এইটা আছে জাস্ট। তাহলে এবার আমি কি করবো, যেহেতু এক্স কে এই পাশে রাখতে হবে, 1.673 ইন্টু 10⁻⁻24x, এটার সমান এখন কি হবে, এটা যেটা আছে অর্থাৎ 5.1895
95 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 বিয়োগ এখন এইটা হবে, কারণ এটা এই পাশে যোগ ছিল, ও পাশে গিয়ে কি হবে, বিয়োগ হবে। 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। তাহলে ভাইয়া বিয়োগ করো দেখি। এই যে 5.189, এভাবে আবার সঠিক অ্যান্সার আসতে সমস্যা হয়। ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 23। তাহলে এটা বিয়োগ হচ্ছে কি আমাদের অ্যান্সার। এইভাবে কি সঠিক উত্তরটা আসছে কি না আমি জানি না, বাট আমরা ভালোভাবেই করব। তাহলে দেখো ভাইয়া, এটা বিয়োগ করার ক্ষেত্রে আমি যেটা করব, এই যে এটা ধরে নেই আগে। 5.189, আচ্ছা দেখি দাঁড়াও। এইটা বিয়োগ এটা করবো তাই না? আচ্ছা আমি ব্র্যাকেট দিয়েই তাহলে করি। 5.1895 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। আচ্ছা এটা করলাম, সমান আসছে হচ্ছে এত, তাই না? এত বিয়োগ, এবার আমি কি করব, 2.67 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 23। তো আমাদের আগেটা আছে 2.5195, এটাই মেবি আসবে, এটা আসবে না? আচ্ছা এটাই আসবে না? কত আসছে? 2.51। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এটার মান কত? 2.52 লিখতে পারি আর কি, ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 23। তাহলে এবার একটু খেয়াল করো ভাই, এটা আসছে, তাহলে এখন আমি এক্স এর মানটা নির্ণয় করবো। তাহলে এক্স এর সাথে এটা গুণাকার আছে, এটা তলে এসে ভাগ হবে, অর্থাৎ উপরে থাকবে 2.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ডিভাইডেড বাই নিচে এসে কি হবে, 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24টা ভাগ হবে, দিয়ে করতে হবে 2.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। ক্লিয়ার? ঠিক আছে না? এইটা ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ, এখন আমি কি করব, এটা লিখবো 1.673, ঠিক আছে না, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। দেখো কত চলে আসছে, 15.062। তাহলে 0.062 কোনো দাম নাই, এক কথা হচ্ছে 15। তার মানে আমাদের এই এক্স মৌলের যে এক্স এর মান হচ্ছে 15, আর এক্স কে আমরা কি ধরছিলাম, প্রোটন সংখ্যা হচ্ছে এক্স, অর্থাৎ মৌলটি হচ্ছে 15 কার বলতো? 15 হচ্ছে আমাদের কার? 15 কার, দেখো 15 কার, 15 এই যে 12 13 14 15, 15 হচ্ছে ফসফরাস। তাহলে আমাদের মৌলটি হচ্ছে ফসফরাস, বা তুমি এইভাবে বাংলায় লিখবা ফসফরাস এবং ইংরেজিতে লিখবা পি। এখন তারা প্রশ্নে কি বলছিল যে আর মৌলটি শনাক্ত করো, তাহলে শনাক্ত করলাম পি ফসফরাস, এর সংকেত লিখো। তাহলে অতএব এর সংকেত হচ্ছে কি, সংকেত মানে কি অণু আকারে থাকবে। তো ফসফরাসের সংকেত হচ্ছে P4, মানে এখানে 4টা পরমাণু যুক্ত অবস্থায় থাকে ফসফরাসের ক্ষেত্রে। ওকে, জিনিসটা খেয়াল রাখবা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ভাই। এইভাবে তোমাকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। এবং এই কোশ্চেনটা একটু কঠিন আছে, একটু কঠিন মনে হয়, কারণ এই কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ডে আসে, আর চট্টগ্রাম বোর্ডে একটু কঠিন কোশ্চেন নিয়ে আসে। আমি আর কি সিকিউ সলভ করতেছি তো তোমাদের, সো দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রেই চট্টগ্রাম বোর্ডে একটু কঠিন সিকিউ যে কোনো অধ্যায়ের ক্ষেত্রেই দেখা যায় আসে। তো যাই হোক, এই রিলেটেড সিকিউ আসতে পারে, কিন্তু কথা হচ্ছে এই রিলেটেড হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ সিকিউ আছে যেটা সহজ, পাশাপাশি সেটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাহলে আমরা নেক্সট সিকিউয়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখো ভাইয়া, এই সূত্রগুলো তো ইউজ হবেই, আমরা একটু নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে, বলা হয়েছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। কিসের ইলেকট্রন বিন্যাস? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়েছে। পটাশিয়ামকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা, তাই না? আচ্ছা, 1 নম্বর পদ্ধতি এটা, 2 নম্বর পদ্ধতি এইটা। তাহলে এখন কোন পদ্ধতিটা সক্রিয়, এটাই মেবি বলবে। এখন বলছে যে উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। এখানে আলাদা কোনো সূত্র নাই, কৌণিক ভরবেগের সূত্র একটাই, সেটা কি দেখো তো, এই যে mvr সমান কি NH ডিভাইডেড বাই 2 পাই। তাহলে আমি এখন কি করব ভাইয়া, দেখো তো, উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনের কৌণিক ভর বের করতে বলছে। তাহলে যোজ্যতা ইলেকট্রন আগে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রন, আমরা জানি যোজ্যতা ইলেকট্রন কোনটা, মানে শেষের কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন, তাই না? তাহলে তোমাকে আগে নির্ণয় করতে হবে পটাশিয়ামের শেষের কক্ষপথ কত নম্বর কক্ষপথ। তাহলে তুমি যদি পটাশিয়ামের খেয়াল করো, দেখবে পটাশিয়াম হচ্ছে আমাদের কত, প্রোটন সংখ্যা কত, 19। তাহলে আমাদের এই যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয়তে হচ্ছে 8টা, তাহলে 8 আর 2 এ 10টা গেল। এখানে হচ্ছে আমাদের 10টা, এখানে কয়টা, এখানে হচ্ছে আমাদের 8টা, 10টা আর 2 হচ্ছে 18টা, এবং লাস্ট কক্ষপথে হচ্ছে আমাদের আরো একটা, 18 আর 19টা। অর্থাৎ এর যোজ্যতা ইলেকট্রন বলতে বোঝাচ্ছে শেষের কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে। তাহলে এই যে শেষের কক্ষপথ কয় নম্বর কক্ষপথ, এটা 1 2 3 4 নম্বর কক্ষপথে তার এই ইলেকট্রনটা আছে, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে এটার ভরবেগ, তাহলে আমরা জানি ভরবেগ কি দ্বারা প্রকাশ করা হয়, mvr।
সো এটা সূত্র কি এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখানে আমাদের এই ভরবেগ বের করার জন্য কি কি মান লাগবে? জাস্ট লাগবে এন এর মান। এন হচ্ছে কি কক্ষপথ সংখ্যা। তাহলে আমাদের যোজ্যত ইলেকট্রনকে কয় নম্বর কক্ষপথ আছে? 1 2 3 4 নম্বর কক্ষপথ। তাহলে এন এর মান হচ্ছে 4। এইচ হচ্ছে আমাদের প্লাঙ্ক ধ্রুবক। তাহলে প্লাঙ্ক ধ্রুবকের মান তো আমরা জানি তাই না, কত? 6.626 6.626 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -34। এগুলো তো জানার বিষয় নাকি, জুল পার সেকেন্ড। তাহলে আমরা প্লাঙ্ক ধ্রুবক নির্ণয় করলাম। আর হচ্ছে এখানে লাগবে হচ্ছে পাই এর মান। তাহলে পাই এর মান আমরা কি জানি? 3.1416। তাহলে এখন তুমি জাস্ট এমভিআর এর মানটা নির্ণয় করো। সো এমভিআর বলতেই বোঝাচ্ছে হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগে বাংলার যে গাণিতিক রূপ সেটা হচ্ছে এমভিআর। তাহলে এটা সমান কি হবে? এনএইচ। তাহলে এন এর মান হচ্ছে 4 ইন্টু এইচ এর মান কত? 6.2626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 পাই, মানে 2 ইন্টু পাই এর মান 3.1416। তাহলে এখন জাস্ট একটু ক্যালকুলেট করো দেখি ভাইয়া। 4 ইন্টু 6.626 তাই না, ইন্টু 10 টু দি পাওয়ার -34, কারেক্ট? আচ্ছা দেখো কত চলে আসছে, 2.6504 ইন্টু 10 টু দি পাওয়ার -33। এটা ডিভাইডেড বাই নিচেরটাও গুণ করো দেখি, 2 ইন্টু 3.1416। ওকে, কি করতেছে? 3.1416। তাহলে আমি পাচ্ছি হচ্ছে 6.2832 তাই না। এখন আমি জাস্ট এটা ভাগ এটা করবো। তাহলে একটু খেয়াল করি, দেখি। ও এখানে আমরা যদি এই বিষয়টা একদম করি, ব্র্যাকেট দিয়ে এখানেই ক্যালকুলেট করি, দেখো 4 ইন্টু 6.626 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -34 কি আমরা লিখেছিলাম? এটা দেখি, এইটা ডিভাইডেড বাই, এবার আমরা এটা লিখি 2 ইন্টু 3.1416। তাহলে দেখো তো আমাদের অ্যান্সার কত চলে আসে, যেটা হবে অ্যান্সার 4.218 ইন্টু 10 টু দি পাওয়ার -34 হবে। 24 নয়, 34। তাহলে এটা হচ্ছে কি আমাদের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ। ওকে, তুমি এখান থেকেও করতে পারবা, সঠিক উত্তরে চলে আসবে। বাট আমাদের এখানে কি হয়েছে, ক্যালকুলেটরে তুলতে ভুল হয়েছে। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সমস্যা হচ্ছে ক্যালকুলেটরে তুলতে ভুল হয়। আচ্ছা আমাদের এইটা অ্যান্সার। আচ্ছা আমরা নেক্সট ঘ নম্বরটা করি। উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে তুমি মনে করো? তাহলে আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের উপশক্তি স্তরে ইলেকট্রন ভাগ করে দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করব, যে কোনটা সঠিক, এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক পটাশিয়ামে নাকি এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক? তাহলে আমরা কিন্তু এই বিষয়টা আগেই দেখতে পাচ্ছি যে ভাইয়া এই যে ইলেকট্রন গুলো, এগুলো মূলত নির্ভর করা হচ্ছে n+l এর মানের উপর। কিসের মানের উপর? n+l এর মানের উপর। তাহলে আমি জাস্ট মেইন কথাগুলো লিখে দিচ্ছি, যে কি উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমরা আগে লিখবা যে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের 2 নম্বর পদ্ধতিটা অধিকতর সঠিক, বা 2 নম্বর পদ্ধতিটা সঠিক বলে আমি মনে করি। কারণ এখন কারণ কি? কারণ আমরা জানি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নির্ভর করে, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কি করে? নির্ভর করে এন হচ্ছে কি প্রধান শক্তি স্তর প্লাস এল হচ্ছে উপশক্তি স্তর। সো n+l এর মানের উপর, তাই না ব্যাপারটা? আর যার এবার লিখবা, যার n+l এর মান কম, যার n+l এর মান কম, তাতে কি করবে? আগে ইলেকট্রন প্রবেশ করবে, আগে ইলেকট্রন কি করবে? প্রবেশ করবে। আবার লিখবা যার n+l এর মান বেশি, তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। উদ্দীপকে দেখা যায় এইভাবে লিখবা, যে উদ্দীপকে আমরা যদি এইটা করি, যে এখানে দেখো আমাদের এই পর্যন্ত এটা ঠিক আছে, এই যে ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায়, এই দুইটাতে সমস্যা। এখানে আছে 3d1, এখানে 4s, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন আগে 3d তে দিছে, আর এখানে একটা ইলেকট্রন আগে 4s দিছে। কিন্তু এই একটা ইলেকট্রন কোথায় যাবে? এটাতে যাবে না এটাতে যাবে, সেটা আগে নির্ণয় করতে হবে। তাহলে তুমি লিখবা উদ্দীপকে 3d এর ক্ষেত্রে, 3d অরবিটালের ক্ষেত্রে n+l সমান কত? যেহেতু n এর মান হচ্ছে এই যে 3, এটাই হচ্ছে আমাদের n এর মান, 3 প্লাস d এর মান কত? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। s হচ্ছে 0, p হচ্ছে 1, d হচ্ছে 2, f হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে এখানে কি আছে? n+l, মানে l হচ্ছে কি এখানে d উপশক্তি স্তর। তাহলে d এখানে কি? d হচ্ছে আমাদের 2 তাই না। তাহলে 3 + 2 সমান হচ্ছে 5। তাহলে আমাদের উদ্দীপকে 3d অরবিটালের ক্ষেত্রে n+l সমান 5। আবার 4s অরবিটালের ক্ষেত্রে n+l সমান হচ্ছে কি? n এর মান হচ্ছে আমাদের কত? 4 প্লাস s এর মান কত? 0 সমান হচ্ছে 4। যেহেতু এবার লিখবা, যেহেতু 4s এর কি 4s এর n+l এর মান কার চেয়ে কম? এই যে 3d এর চেয়ে কম, কারণ 3d এর 5, 4s এর 4।
তাই না? তাহলে 5 এর চেয়ে 4 কি কম, তাহলে 3D এর চেয়ে কম। তাই তাই ইলেকট্রন কি করবে, আগে আমরা জানি ইলেকট্রন কি করে, যার n প্লাস l এর মান কম তাতে আগে প্রবেশ করা, তাই ইলেকট্রন কি করবে, আগে 4s অরবিটালে প্রবেশ করবে। তাই উদ্দীপকের 2 নং পদ্ধতিটি সঠিক বলে আমি মনে করি, কারণ এখানে 4s এ আগে ইলেকট্রনটা প্রবেশ করছে, আর এখানে দেখা হয়েছে 3D তে আগে প্রবেশ করবে না। তাহলে আমাদের এইভাবে লিখতে হবে। সো এইভাবে তোমরা একটু ভাইয়া লিখবা। এই যে একটা সিস্টেম দেখাইলাম, এখন এই সিস্টেমের যত ঘ নম্বর আসুক আমি আর বলবো না, তোমরা এগুলো পারবা। তাহলে পুরোটা নির্ভর করে n প্লাস l এর মানের উপর। আশা করি তোমরা ক্লিয়ার। সো বেসিক আগে জানতে হবে ভাইয়া, বেসিক না জেনে যদি তুমি আবার ক্লাস করতে আসো তাহলে কিন্তু আমি মানে তোমার জন্য এই ক্লাস নয়। আগে তুমি কি করবা, অধ্যায়টা ভালোভাবে তুমি আগে আয়ত্ত করে নিয়ে আসবা। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই ইনশাআল্লাহ। নেক্সট, ওকে। আচ্ছা ভাইয়া দেখো নেক্সট কোশ্চেন, দেখো আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে। দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি ভাবে। বলা হয়েছে কি মৌল আছে এক্স ওয়াই জেড আর প্রোটন সংখ্যা 1 14 16 47। তাহলে আমরা তো বুঝতেই পারতেছি এক্স মৌল কি, অবশ্যই হাইড্রোজেন। ওয়াই কি, যেহেতু 14 তাহলে 14 আমরা কি জানি সিলিকন। আর জেড কি 47, তাহলে 47 কে ভাইয়া বলো তো এজি বা সিলভার, তাই না? সিলভারের হচ্ছে আমাদের 47। আচ্ছা, তো এটা নির্ণয় করার পর এখন তুমি জাস্ট প্রশ্নে চলে যাও, কোনো প্রশ্ন নাই, তুমি আগে প্রশ্নে চলে যাও, এমনিতেই সলভ করতে পারবা ভাইয়া। দেখো বলা হয়েছে কি গ নম্বরটাতে একটু খেয়াল করো, বলা হয়েছে যে পর্যায় সারণীর গ্রুপ 1 এ এক্স মৌলের অবস্থান যুক্তিসঙ্গত কিনা বিশ্লেষণ করো। তাহলে পর্যায় সারণীর গ্রুপ 1, তাহলে আমরা জানি যদি পর্যায় সারণী খেয়াল করি, দেখো গ্রুপ 1 এ কিন্তু এক্স মৌলের অবস্থান, অর্থাৎ এক্স মৌলটা হচ্ছে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন কোথায় আমাদের গ্রুপ নম্বর 1 এ অবস্থান করতেছে। তাহলে এটাকে যুক্তিসঙ্গত কিনা বিশ্লেষণ করো। যেহেতু আমরা এই বিষয়টা জানি যে হাইড্রোজেনের অবস্থান নিয়ে অনেক মতভেদ আছে, যদিও হাইড্রোজেন এই গ্রুপ 1 এর অন্যান্য মৌলগুলোর মতো আচরণ করে না, তবুও তাকে 1 নং গ্রুপে রাখা হয়েছে। একটা অবশ্যই যুক্তিসঙ্গত বলেই রাখা হয়েছে, কারণ একে যদি আমরা এই গ্রুপে রাখি তখন আবার কি হয়, অনেক ক্ষেত্রে মিল পাওয়া যায় না, বাট এই গ্রুপে বেশিরভাগ ক্ষেত্রে মিল পাওয়া যায়, যার কারণে এখানে তাকে রাখা যুক্তিসঙ্গত। কিন্তু কেন যুক্তিসঙ্গত এই বিষয়গুলো তোমরা মূলত তৃতীয় অধ্যায়ে নাই, বাট তোমরা যদি চতুর্থ অধ্যায়ে যাও তোমরা এই জিনিসটা একটু মুখস্থ করে নিও, তাহলেই পারবা যে হাইড্রোজেনের অবস্থান নিয়ে তোমরা হচ্ছে তোমরা এইখানে চলে যেও, চতুর্থ অধ্যায়ের এটা কোশ্চেন। সো তৃতীয় অধ্যায় থেকে একলা আসে না, বা তৃতীয় অধ্যায়ে দেখা যায় ষষ্ঠ অধ্যায় মিলে কোশ্চেন আসে, বা চতুর্থ অধ্যায় মিলে কোশ্চেন আসে, এইরকম। তাহলে চতুর্থ অধ্যায়ে কিন্তু আমাদের এই বিষয়টা আছে যে কি হাইড্রোজেনের অবস্থান, পর্যায় সারণী থেকে হাইড্রোজেনের অবস্থান। তাহলে একটু খেয়াল করো দেখি কোথায় আছে হাইড্রোজেনের অবস্থান নিয়ে যে মতভেদটা, এই যে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, এই যে হাইড্রোজেনের অবস্থান। তাহলে এইখান থেকে তুমি কি করবা, তুলে দিবা যে যেহেতু হাইড্রোজেনের কি কি, দেখো তো হাইড্রোজেন একটু অধাতু, তুমি এইভাবে লিখবা হাইড্রোজেন একটু অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেন তীব্র তড়িৎ ঋণাত্মক ক্ষার ধাতু এনে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এর সাথে গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে। এর কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেন অনেক ধর্ম ক্ষার ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যায়। আর অন্যদিকে হ্যালোজেন মৌল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর অনেক ধর্ম ক্ষার ধাতু ধর্মের সাথে কি এর একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনও তেমনি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, অর্থাৎ হাইড্রোজেনের ধর্ম হ্যালোজেন মৌলের ধর্মের সাথে মিলে যায়। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুর ধর্মের সাথে মিলে যাওয়ায় একে ক্ষার ধাতুর গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে, যাকে আমরা যুক্তিসঙ্গত বলতে পারি। কারণ এখন তাহলে আমি যে কথাটা বললাম, মানে বইতে বললাম, এখন আমি নিজে থেকে বলতেছি, এইভাবে লিখবা যে যেহেতু হাইড্রোজেন হচ্ছে আমাদের ক্ষার ধাতু, তাই না, আমাদের ক্ষার ধাতু, এবং গ্রুপ 1 এ যেগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোর মতো আচরণ করে, এবং এদের শেষের কক্ষপথে যেমন একটা ইলেকট্রন থাকে, তেমনি এই হাইড্রোজেনের শেষের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তাই হাইড্রোজেনকে 1 নং গ্রুপে অবস্থান দেওয়া হয়। অপরদিকে হাইড্রোজেনের ধর্মের সাথে আমরা এই হ্যালোজেন মৌল যেগুলো আছে, তো সেগুলোর এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর আমরা মিল পাই, যদিও মিল পাই, পাশাপাশি এগুলোর যেমন একটা ইলেকট্রন গ্রহণ করে, এটাও ঠিক তেমনি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাও এখানে দেওয়া হয়নি, কারণ বেশিরভাগ আমাদের কি বৈশিষ্ট্য এই 1 নং গ্রুপের সাথে মিলে, তাই এখানে অবস্থান দেওয়া হয়েছে। অতএব কি পর্যায় সারণীর গ্রুপ 1 এ এক্স মৌলের অবস্থানটা যুক্তিসঙ্গত। এই কোশ্চেনটা আসলে আমাদের 3 নম্বরের ক্ষেত্রে উচিত নয়, 3 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে চতুর্থ অধ্যায় মিলে আর কি করছে। সো যাই হোক, এইভাবে তোমাকে উত্তর লিখতে হবে। এবার বলছে যে ওয়াই ও জেড মৌল উভয়ই ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসরণ করে কিনা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ওয়াই আর জেড, ওয়াই কি, ওয়াই হচ্ছে আমাদের 14, তাহলে 14 কি সিলিকন, তাই না? আর হচ্ছে আমাদের জেড হচ্ছে কি 47, অর্থাৎ সিলভার। এখন বলছে এই যে সিলিকন আর সিলভার এই মৌল উভয় ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসরণ করে কিনা। তাহলে সাধারণ নিয়ম অনুসারে আমরা আগে ইলেকট্রন বিন্যাস করে দেখবো যে নিয়ম অনুসরণ করে কিনা। তাহলে আমরা যদি ওয়াই মৌলের কি করি বলতো, ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি পাবো, ওয়াই হচ্ছে আমাদের 14 ইলেকট্রন বিশিষ্ট, যেহেতু প্রোটন 14 তার মানে ইলেকট্রনও 14। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 কয়টা গেল, 2 4 6 4 10 আর 2 12। ও তো এখানেই তো শেষ হবে, 12 আর 2 14। ওকে, তাহলে 2 4 6 4 10 11 12 13 14 শেষ। তার মানে আমাদের ওয়াই মৌলটি অর্থাৎ আমাদেরকে সিলিকন কিন্তু সাধারণ নিয়ম মানলো, সাধারণ নিয়ম অনুযায়ী হয়ে গেল, সাধারণ নিয়ম অনুযায়ী কি হইলো, অনুযায়ী হয়ে গেল।
অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হয়। অপরদিকে আমরা যদি জেড অর্থাৎ এজি বা যেটাকে কি বলবো আমরা সিলভার, তাহলে এটা হচ্ছে 47, এটা ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3s, 3p, 3d তে না গিয়ে আগে 4s এ যাবে, 4s2, এরপর আগে 3d কত যাবে বলো, কয়টা আছে, 2 4 6 4 10, 10 আর 2 12, তাহলে 12 আর হচ্ছে এখানে কি 3p6 না, এটা এগুলো এইভাবে লিখলে আবার সমস্যা। 2 4 6 4 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 10 হচ্ছে 30, তাহলে 3d 10, 4s, 4s এবার কি 4p আসবে তাই না, 3d এর পরে আবার 4p আসবে, কারণ আমরা যদি শক্তির ক্রম অনুসারে আমরা দেখি তাহলে আমাদের কিন্তু বইয়ে এটা আছে যে কোনটার পর কোনটা আসবে আর কি, আমরা সেটা অনুযায়ী করলে মোটামুটি ভাবে হয়ে যাবে। দেখো কই আছে, এই যে দেখো আমাদের শক্তির ক্রম অনুসারে এই যে 3d আসলো, 3d 10, আচ্ছা 3d এর পরে কে আসবে বলো ভাইয়া, 3d এর পরে 4p আসবে, তাহলে আমাদের 4p6, এরপরে কে আসবে 4p এর পরে আসবে হচ্ছে 5s, তাহলে 5s2। আচ্ছা দেখো তো কয়টা হলো আমাদের 47টা, 2 4 6 4 10, 10 আর 2 12 আর 6 18 আর 2 20, 20 10 30 আর 6 36, 37 38, তাহলে 5s এর পর কি আছে 4d আছে, তাহলে 4d 38 আর যদি 10 দেই তাহলে হয়ে যাবে 48, তাহলে আমাদের কি হবে এখানে 9 হবে, তাহলে মোটামুটি ভাবে ক্লিয়ার, অর্থাৎ আমাদের আহ এই যে জেড যে মৌলটা আছে এই জেড মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করলাম এইটা, তাহলে আমাদের কি ডি হচ্ছে এখানে 9। এখন তাহলে এখানে কিন্তু 47টা মিলছে ভাইয়া। এখন কথা হচ্ছে যে কিন্তু দেখা যায়, কিন্তু এটা দেখবা যে এইটার যে আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম, কিন্তু এইটা সাধারণ নিয়মের ব্যতিক্রম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস, মানে এটা হওয়ার কথা ছিল। তাহলে তুমি এখন নিচে লিখবা এখানে জেড মৌলের বা এজি মৌলের সাধারণ নিয়ম অনুযায়ী উপরোক্ত ইলেকট্রন বিন্যাসটি হওয়ার কথা ছিল, ইলেকট্রন বিন্যাসটি, আমি জাস্ট লিখতেছি হওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন হবে না, কিন্তু আমরা জানি, এবার লিখবা কি আমরা জানি, কি জানি যে ডি 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 অরবিটালের দুইটা পূর্ণ অবস্থা, দুইটি কি থাকে পূর্ণ অবস্থা থাকে, কি কি, একটা হচ্ছে D5 এবং D10। এখানে এখানে ডি এর ইলেকট্রন কয়টা, 9টা, তাই ডি তার পূর্ণ অবস্থা লাভের জন্য এস হতে আরেকটি ইলেকট্রন নেবে, তাহলে ইলেকট্রন বিন্যাসটি দাঁড়াবে নিম্নরূপ, কি লিখবা, এইবার লিখবা যে Z47, ইলেকট্রন বিন্যাসটি এবার দাঁড়াবে এইরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, এরপরে কি আছে 4p6, 5s আর হচ্ছে 4d, তাই না, এই 4d এবার 10 হবে, 9 থেকে 10, বাট s হবে কি 2 থেকে 1, অর্থাৎ s এর একটা ইলেকট্রন 4d নেবে, কারণ তার পূর্ণ অবস্থা পূরণ করতে হবে, তার হচ্ছে যদি 4 থাকলেও সে দেখা যায় একটা নিয়ে 5 করে, কারণ তার তো পূর্ণ অবস্থা আগে তার দরকার, তাই না, D5 আর D10, তাহলে এই যে সে D10 করার জন্য, তার D9 আছে, সে D10 করার জন্য কি করবে, অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করবে। সো তাহলে আমরা এখন বলতে পারি, অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে ওয়াই মৌলের সাধারণ নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হলেও জেড মৌলের ইলেকট্রন বিন্যাসে ভিন্নতা লক্ষ্য করা যায়। কেন, কারণ এই যে জেড মৌলের আমাদের দুইটা অবস্থা, একটা হচ্ছে D5, আর এই D5 কে বলা হয়েছে অর্ধপূর্ণ অবস্থা, অর্থাৎ সে যদি 5 পায়, মানে তার 4 আছে, দেখা যাবে সে আরেকটা নেবে কারো কাছ থেকে, সে তাও D5 করবে, অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থা, আর একটা হচ্ছে পূর্ণ অবস্থা অর্থাৎ D10। তাই এই সে D10 পূর্ণ করার জন্য বা পূর্ণ অবস্থায় আসার জন্য এস এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে D10 হবে, বাট 5s অন হবে, যার কারণে ইলেকট্রনটা দাঁড়াবে এরকম, কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা থাকলেও এটা হবে না এই কারণে। তাহলে তুমি এখন লিখবা, অতএব উপরোক্ত আলোচনা থেকে এই জিনিসটা পরিলক্ষিত হয় যে কি ওয়াই মৌলের সাধারণ নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হলেও জেড মৌলের সাধারণ নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হয় না। তাহলে এইভাবে কিন্তু আমাকে লিখতে হবে। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমি তো একদম সেইভাবে লিখতেছি না, একটা লিখলেই তো আমার 40-50 মিনিট চলে যাবে, তখন আবার কি হবে। তাহলে এইভাবে লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, আমরা এবার চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো, এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলছে, যে 4f, 4p, 4d অরবিটাল একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর এত গ্রাম, এর নিউটন সংখ্যা 17। আচ্ছা, দৃশ্য 2 এর মৌলটি শনাক্ত করো। কি বলছে, দৃশ্য 2, অর্থাৎ একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর দেয়া আছে, নিউটন সংখ্যা দেয়া আছে। তাহলে নিউটন সংখ্যা থেকে নিউটনের ভর বের করতে পারবো, অর্থাৎ একটা নিউটনের ভর দিয়ে গুণ করলে এটা আসবে।
আর কি বলছে যে এর মৌলটি, তাহলে মৌল শনাক্ত করতে গেলে তার প্রোটন লাগবে। তার মানে আমরা তো সূত্র চিনে ফেলছি, কোন সূত্র ইউজ হবে? যারা প্রথমটা করছো বলো তো। অফকোর্স আমাদের এই সূত্রটা ইউজ হবে, এই যে প্রোটনের ভর প্লাস নিউটনের ভর সমান নিউক্লিয়াসের ভর। তাহলে তোমরা গ নম্বরটা পারবে না? অবশ্যই পারবা, আমি আর আলাদাভাবে করাচ্ছি না। ওকে, কিভাবে করবা? এই যে প্রোটনের ভরকে তুমি এক্স ধরবা, ধরি প্রোটন সংখ্যা এক্স। তাহলে আমি জাস্ট সূত্রটা অনুযায়ী তোমাকে করে দিচ্ছি গ নম্বরটা। দেখো আমরা কি জানি? প্রোটনের ভর প্লাস নিউটনের ভর সমান নিউক্লিয়াসের ভর। তাহলে প্রোটনের ভর কি ধরি হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আমি কি ধরছি বলতো? এক্স ধরছি। অতএব আমাদের সূত্রটা এরকম দাঁড়াবে যে প্রোটনের ভর কি এক্স ইন্টু একটা প্রোটনের ভর কত? অবশ্যই 1.673 ইন্টু হচ্ছে 10⁻²৪। আচ্ছা, এইটা প্লাস কি নিউটনের ভর। তাহলে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কিন্তু তারা দিয়ে দিছে কত? নিউটন সংখ্যা হচ্ছে 17। তাহলে আমি এখন কি লিখবো? 17 ইন্টু একটা নিউটনের ভর। তাহলে একটা নিউটনের ভর কত? এই যে 1.675 ইন্টু 10⁻²৪। তাহলে এইটা সমান কি? এটা সমান হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভর। তাহলে আমাদের এই যে নিউক্লিয়াসের ভরটাও কিন্তু দিয়ে দিচ্ছে। নিউক্লিয়াসের প্রকৃত ভর হচ্ছে কত? 5.357 ইন্টু হচ্ছে 10⁻²3। তাহলে ভাইয়া এখন তুমি এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করবা। এর আগে যারা করছো তারা এটা পারবা। এটা আমাকে কমেন্টে উত্তরটা জানিও, ওকে, কত আসে। তাহলে আমাদের কি আসবে? এটা হচ্ছে 202 এর মৌলটি শনাক্ত করে তুমি জানাবা কোনটা আমাদের। ওকে, সো মেবি এটার অ্যান্সারটা আচ্ছা তোমরাই জানিও এটা অ্যান্সারটা মানে কোন মৌল এটা। আর আমি উত্তরটা বলে দেই, তাহলে তোমাদের সহজ হবে, তাই না? তোমাদের সহজ হবে। আচ্ছা, উত্তর হবে হচ্ছে ফসফরাস। ওকে, উত্তর আসবে হচ্ছে ফসফরাস। দেখবা এক্স এর মান 15 আসছে, ফসফরাস। আচ্ছা আমরা ঘ নম্বরে যাই। বলা হয় যে 201 এর শক্তির ক্রম বিশ্লেষণ করো। 201 4f 4p 4d অরবিটাল। তাহলে এটার কি শক্তির ক্রম? আমরা জানি শক্তির ক্রম নির্ভর করে হচ্ছে কার উপর? n প্লাস l এর মানের উপর, n প্লাস l এর মান। তাহলে আমরা জাস্ট কি করব? 4f এর n প্লাস l এর মান সমান কত হবে? অবশ্যই দেখো তো 4f। তাহলে n হচ্ছে আমাদের 4 প্লাস l কত? f এর মান কত? আমরা জানি s 0, p হচ্ছে আমাদের 1, d হচ্ছে 2, f হচ্ছে 3। তাহলে 4 প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 7, অর্থাৎ এর শক্তি হচ্ছে 7। আচ্ছা এরপর দেখো 4f গেল, এবার হচ্ছে কি 4p। 4p এর শক্তির n প্লাস l এর মান কত হবে? যেহেতু 4 তাহলে 4 প্লাস p এর মান হচ্ছে 1 অর্থাৎ 5, তাহলে এর শক্তি হচ্ছে 5। আচ্ছা এরপরে দেখো 4d আছে। এবার 4d এর n প্লাস কি l এর মান কত? তাহলে 4 প্লাস d এর মান হচ্ছে আমাদের কত? 2। তাহলে 4 প্লাস 2 6। তার মানে দেখো কার আমাদেরকে শক্তি কম? এই যে 4p, তাহলে এই যে লিখলাম 4p। এবার কার তার চেয়ে শক্তি বেশি? এই যে 4d এর শক্তি তার চেয়ে বেশি, তাহলে এই যে 4d। আর তার চেয়ে শক্তি কার বেশি? এই যে আমাদের 4f। তাহলে এটা হচ্ছে কি আমাদের শক্তির ক্রম। ওকে, শক্তির ক্রম বিশ্লেষণ করো। তাহলে এখানে বোঝাচ্ছে যে আমাদের 4p এর চেয়ে 4d এর শক্তি বেশি, 4d এর চেয়ে আবার 4f এর শক্তি আরো বেশি। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমরা করতে পারবে আশা করি। তাহলে আমাদের এই সিকিউটাও চলে গেল। আমরা নেক্সট সিকিউ এ চলে যাচ্ছি। নেক্সট সিকিউ। দেখো ভাইয়া নেক্সট সিকিউ, আর এটা হচ্ছে তোমাদের আসল সিকিউ না, এটা আসল না। সো দেখো আমাদের এই সিকিউ এর শুধু ঘ নম্বর, অর্থাৎ গ নম্বরে দেখা গেছে যে কৌণিক ভরবেগ বের করতে বলছে এন এর। তাহলে কৌণিক ভরবেগটা কিন্তু তোমরা বের করতে পারবা। আচ্ছা এখানে বলছে যে 19p অর্থাৎ প্রোটন সংখ্যা 19। তাহলে আমাদের কি এখানে মৌলটা কি হবে? 19 কার বলো? পটাশিয়াম, তাই না? 19 পটাশিয়ামের না? হ্যাঁ পটাশিয়াম। তাহলে এখন বলছে উদ্দীপকের মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করো। এটা 2n² সূত্র দ্বারা কি করা যায় না? ব্যাখ্যা করা যায় না। তাহলে দেখো কেমন করে। আচ্ছা আমরা আগে কি করব? ঘ নম্বরটা লিখি। আমরা আগে এই নির্ণয় করবো, যেহেতু এটা 19p, তার মানে 19টা প্রোটন, তার মানে মৌলটি হচ্ছে আমাদের পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। তাহলে এই যে K19। তাহলে এখন তুমি লিখো, দেখো 1s2 2s2 2p6, এরপরে কি 3s2 3p6, আর এরপরে আমাদের আসবে হচ্ছে কি 4s, তাই না? 2 2 2 4 6 7 10 10 আর 2 12 12 আর 6 কত? 12 আর 6 18। আচ্ছা এরপরে আসবে হচ্ছে 4s2 18, 4s1 আসবে কারণ 19টাই তো, এর বেশি তো আসার সম্ভাবনা নেই। তাহলে এবার একটু খেয়াল করো ভাইয়া। তাহলে এখানে আমাদের প্রথম যে শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কত? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন কত? 6 আর 2 8টা। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 6 আর 2 8টা। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? একটা। এখন তুমি লিখবা 2n² সূত্র অনুযায়ী। 2n² সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 2 ইন্টু n এর মান হচ্ছে প্রথম কক্ষপথ অর্থাৎ 1, 1 এর উপর স্কয়ার সমান 2। যা ঠিক আছে, যা কি আছে? ঠিক আছে। এই যে দেখো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, যা ঠিক আছে। এবার তুমি লিখবা যে 2n² সূত্র অনুযায়ী দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে এই যে সূত্রের 2 ইন্টু দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে 2 n এর মান তার উপরে স্কয়ার। তাহলে 2 ইন্টু 2 এর উপরে 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8, 8টি ইলেকট্রন, যাও ঠিক আছে। এই যে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন। এরপর দেখো তৃতীয়, তাহলে আমাদের তৃতীয় কক্ষপথে 2n² সূত্র অনুযায়ী তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো এই যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 ইন্টু n এর মান হচ্ছে 3 এর উপরে স্কয়ার। তাহলে 3 3 9 9 2 18, যা ঠিক নেই। কারণ
এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 8টা, কিন্তু টুইন স্কয়ার সূত্র অনুযায়ী তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ থাকবে 18টা। আমরা তো চাইলে এই একটা এখানে দিতে পারতাম, 8 আর 9 করতে পারতাম, কিন্তু এখানে 8ই হলো, মানে এখানে একটা নিয়ম ভঙ্গ করলো। তার মানে আমি এখন বলবো অতএব কি এটা টুইন স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, কারণ টুইন স্কয়ার সূত্র দ্বারা এই পটাশিয়াম মৌলের পটাশিয়াম না, হ্যাঁ পটাশিয়াম মৌলের তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন যাওয়ার কথা, এবং যেহেতু তার 9টা বাকি থাকে তাই 9টি থাকার কথা, কিন্তু সেখানে 8টি ইলেকট্রন থাকে, বাকি একটি চতুর্থ কক্ষপথে চলে যায়, কিন্তু আমাদের এখানেই থাকার কথা ছিল, যা কি টুইন স্কয়ার সূত্র দ্বারা অতএব ব্যাখ্যা করা যাচ্ছে না। সো এটা তুমি বিশ্লেষণ করে ফেললে শেষ, এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। আমি কিন্তু অত বেশি লিখালিখি করতেছি না, জাস্ট মেইন কনসেপ্টটা তোমাদেরকে ধরে দিচ্ছি, এতে বুঝলে বুঝপাতা, না বুঝলে বলো, তোমরাই বলো কি হবে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো ভাইয়া, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে কি যে দেখো এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে নির্গত শক্তি, শোষিত শক্তি। ভাইয়া এই জিনিসটা খেয়াল, এই জিনিসটা দেখেই বুঝতে হবে এটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। কি পরমাণু মডেল? বোর পরমাণু মডেল। কারণ এই যে নির্গত শক্তি আর শোষিত শক্তি কার পরমাণু মডেলে আলোচনা হয়? বোর পরমাণু মডেল। কেন? আমি এই যে এটা তোমাদের ফার্স্টেই দেখাইছি। প্রথম কথা, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার ক্ষেত্রে আমি এই সীমাবদ্ধতা আমার মনে আছে যে কি ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণ এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাওয়া আসার ধারণা পাওয়া যায় না। কাতে? রাদারফোর্ড পরমাণুতে। তার মানে বোর পরমাণুতে এটা পাওয়া যায়। আর এখানেও মূলত দেখানো হচ্ছে যে কি ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাচ্ছে, এটা থেকে এটাতে যাচ্ছে, নির্গত শক্তি শোষিত শক্তি হচ্ছে, যা বোর পরমাণু মডেলকে নির্দেশ করে। তার মানে আমি আগে নির্দেশ করলাম এটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। তার মানে এটা মাস্ট বি আমাদেরকে রাদারফোর্ড পরমাণু মডেল। এখন আমাকে কি বলছে গ নম্বরে দেখো তো ভাইয়া, বলছে যে চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। চিত্র 1 এটার কি সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ KLMN। তাহলে আমি কোনো কথা নাই, জাস্ট লিখবো যে MVR, তাই না ব্যাপারটা? কারণ আমাদের কৌণিক ভরবেগ কি MVR, এটা সমান কি NH/2π। এখন তোমার কি কি লাগবে MVR এর মান নির্ণয় করতে? N এর মান, অর্থাৎ এখানে কি বলছে যে চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তর, তাহলে কয় নম্বর সর্বশেষ? 1 2 3 4, তাহলে আমাদের N এর মান হচ্ছে আমাদের 4। এরপরে লাগবে হচ্ছে H এর মান। H হচ্ছে আমাদের প্লাঙ্ক ধ্রুবক, এটা তো আর বলার কিছু নেই, প্লাঙ্ক ধ্রুবকের মান কি ফিক্সড। তাহলে প্লাঙ্ক ধ্রুবকের মানটা মনে রাখবা 6.626 ইনটু হচ্ছে 10⁻34 জুল পার সেকেন্ড। ওকে, আচ্ছা এরপরে লাগবে হচ্ছে পাই এর মান, তো পাই এর মানও ফিক্স 3.1416। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা এখন জাস্ট নির্ণয় করি NH, অর্থাৎ 4 ইনটু তোমরা এখন গুলো করো 2 ইনটু পাই এর মান, এটা করবা, তাহলে आंसर যেটা চলে আসবে সেটা হচ্ছে চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনের কৌণিক ভরবেগ। आंसरটা কমেন্টে জানিও। আচ্ছা, ঘ নম্বর বলছে যে চিত্র 1 ও চিত্র 2 এর কোন পরমাণু মডেলটি গ্রহণযোগ্য, যথাযথ যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করো। 4 নম্বর নিশ্চিত। এই কোশ্চেনের অভাব নাই, আমি তো জাস্ট একটা কোশ্চেন তোমাকে দেখাচ্ছি, এই জন্য মনে হচ্ছে ভাইয়া মনে হয় কঠিন গুলো বা হচ্ছে সহজ সহজ গুলো এরকম করে একটা করে করেছে, এরকম না। তুমি যদি তোমার গাইডে ঢুকো ভাইয়া, গাইডে বা টেস্ট পেপারে, মানে তুমি যাতেই ঢুকো, সাপ্লিমেন্টে ঢুকো, দেখবা এইটা তোমার 1000টা কোশ্চেন আছে, এই একই রিলেটেড 1000টা কোশ্চেন, একই মানে এই যে কোন পরমাণু মডেলটি গ্রহণযোগ্য, এটা নাকি এটা বোর নাকি রাদারফোর্ড, কোনটা গ্রহণযোগ্য? তাহলে আমি ক্লাসে প্রথমেই শিখে দিয়েছি না, অবশ্যই আমাদের চিত্র 1-এর যে পরমাণু মডেলটি এটা গ্রহণযোগ্য, কারণ তুমি আগে বলবা চিত্র 1-এর পরমাণু মডেলটি বোরের, চিত্র 2-এর পরমাণু মডেলটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে এখন এই চিত্র 1 অর্থাৎ বোর পরমাণু মডেলটি বেশি গ্রহণযোগ্য, নিচে যুক্তি উপস্থাপন করা হলো। কেন? এখন তুমি জাস্ট এই কথাগুলো লিখে দিবা। এখন তুমি লিখবা আমরা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে ইলেকট্রনের আকার, কক্ষপথের আকার আকৃতি এগুলো ব্যাখ্যা করতে পারি নাই রাদারফোর্ড, এবং বোর এগুলো পারছে। এরপর আবার লিখবা যে রাদারফোর্ড এটা পারিনি, বোর এটা পারছে। অতএব উপরিউক্ত আলোচনা থেকে আমরা এটা নিশ্চিত যে রাদারফোর্ড পরমাণু অপেক্ষা বোর পরমাণু মডেল বেশি গ্রহণযোগ্য। শেষ, বলেছি না? অ্যান্সার খতম। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ভাই একই রিলেটেড কোশ্চেন দেখো, আমাদের বলছে কি যে একটি পরমাণুর ভর হচ্ছে এত, উহার একটি পরমাণুতে 34টি নিউট্রন আছে। কি আছে? 34টি নিউট্রন আছে। এখন ভাইয়া তোমাকে বলছে গাণিতিক ভাবে মৌলটি নির্ণয় করো। গাণিতিক ভাবে কি করতে বলছে? মৌলটি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি কি আছে? পরমাণুর ভর আছে এত, আর উহার একটি পরমাণুতে 34টা নিউটন আছে। এখন আমরা কোন সূত্র ইউজ করবো ভাইয়া? কোন সূত্র ইউজ করবো বলো? একটি পরমাণুর মোট ভর, অর্থাৎ এই যে একটি পরমাণুর মোট ভর আমাদের দেয়া আছে, কি আছে? এরপরে উহার একটি পরমাণুতে 34টি নিউটন আছে, কিন্তু প্রোটন তো মানে এই যে 5 নম্বর সূত্রটা অতএব আমি ইউজ করতে পারি। কেন? কারণ এই যে আমাদের যে পরমাণুর ভর, এটা বলতে বোঝায় মূলত পরমাণু নিউক্লিয়াসের ভর, কারণ একটা পরমাণুর ভরই মূলত নিউক্লিয়াসে। কারণ আমরা তো জানি ইলেকট্রনের কোনো ভর নেই, ভর আছে শুধু প্রোটন আর নিউট্রনের। তার মানে প্রোটন আর নিউট্রনের ভর দুইটা যোগ করে আমি যেটা পাবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। তার মানে একটি পরমাণুর ভর বলতে বোঝায় একটি পরমাণুর নিউক্লিয়াসের ভর। তাহলে এই যে নিউক্লিয়াসের ভর দেয়া আছে, এরপরে কি দেয়া আছে? নিউট্রনের ভর বের করতে পারবোই তো, কারণ নিউট্রন সংখ্যা আছে, নিউটন আছে 34টি। তাহলে এটার সাথে আমি একটা নিউটনের ভর গুণ করবো, তাহলে আমি নিউটনের ভর পাবো, আর আমাকে প্রোটনের ভর নির্ণয় করতে হবে, একদম সোজা। তাহলে আমি এই সূত্র টোটাল ইউজ করবো। কিভাবে? আমরা জানি যে প্রোটনের ভর প্লাস নিউটনের ভর। তাহলে আমরা আগে লিখবো, আমি জাস্ট উত্তরটা করে দিচ্ছি। সো দেখো, আমরা কি জানি যে প্রোটন সংখ্যা, আমি ধরি প্রোটন সংখ্যা হচ্ছে x, যেহেতু মৌলটা নির্ণয় করতে বলছে অর্থাৎ প্রোটন সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে প্রোটন সংখ্যা আমি ধরে নিচ্ছি হচ্ছে x। তার মানে আমি এখন লিখবো x ইন্টু 1.673 ইন্টু হচ্ছে 10⁻24। আচ্ছা, এইটা প্লাস কি
প্লাস হচ্ছে নিউটনের ভর। তাহলে নিউটনের ভর কত, নিউটন সংখ্যা কত আছে সেটা আগে দেখতে হবে। নিউটন সংখ্যা 34, তাহলে এই যে 34 ইন্টু হচ্ছে আমাদের কত 1.675 ইন্টু হচ্ছে আমাদের 10⁻⁻24। আচ্ছা, তাহলে এই দুইটা আমি যোগ করে কত পাবো, এই যে এইটা পাবো, অর্থাৎ পরমাণুর ভরটা পাবো। এটা সমান কি 10.541 ইন্টু হচ্ছে 10⁻⁻23। ভাই আমার কথা কি বুঝতে পারছো? আমি তো জানি সূত্র অনুযায়ী এটা নিউক্লিয়াসের ভর, ওই নিউক্লিয়াসের ভরও যে কথা, একটা পরমাণুর ভরও একই কথা, কারণ একটা পরমাণুর ভর কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে, ওখানে যেহেতু প্রোটন আর নিউট্রন। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে এখান থেকে তুমি জাস্ট এক্স এর মানটা বের করো। ওকে, তাহলে আমাদের কি এক্স এর মান যেটা বের হবে, এখানে বলছে কি গাণিতিকভাবে মৌলটি নির্ণয় করো। তাহলে দেখবা এক্স এর মান তোমার চলে আসছে হচ্ছে এক্স এর মান তোমার 15 চলে আসছে, 15 ফসফরাস 15 চলে আসছে ভাইয়া, না না 15 কেন হবে, এক্স এর মান দেখবা চলে আসছে হচ্ছে 29। দেখবা এক্স এক্স সমান আসছে হচ্ছে এখানে 29, অর্থাৎ কপার। তাহলে কপার, এটা কি আমাদের মৌলটি হচ্ছে কপার, তাহলে মৌলটি কপার এখানে তুমি পেয়ে যাবে। এরপরে ঘ নম্বর কি বলছে, উদ্দীপকের মৌলটি বিদ্যুৎ পরিবাহী এবং ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। তাহলে কপার কিন্তু আমাদের বিদ্যুৎ পরিবাহী, এটা ঠিক আছে। কেন? আচ্ছা, এই বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে আমরা তো পরবর্তীতে অন্য অধ্যায়ে আলোচনা করবো, তাহলে এটা আমি আর আজকে বুঝাচ্ছি না। কিন্তু দেখো কপারের কি ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। কেন? কারণ যদি তুমি কপারের ইলেকট্রন বিন্যাস করো, দেখো কপার হচ্ছে কি 29, 1s2 2s2 2p6 3s2 3p6 3p এরপরে কি 4s2 3d কত আসবে বলো তো? যেহেতু 2 4 6 4 10 10 2 12 12 18 19 20 20, আর এখানে আসবে হচ্ছে আমাদের 9, 20 আর 9 29। কিন্তু ওই যে আমরা জানি D10 হচ্ছে কি পূর্ণ অবস্থা D10, যেহেতু তার D9 হয়েছে, অর্থাৎ এস এর জায়গা থেকে আমাদের নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা ছিল, কিন্তু হবে কোনটা 1s2 2s2 2p6 3s2 3p6 এরপরে কি 4s1 বা 3d10, অর্থাৎ নিয়মের ব্যতিক্রম। কারণ এ কি করবে ভাই, আমার একটা হলেই আমি পূর্ণ হয়ে যাই, তখন সে একটা এস এর কাছ থেকে আর ধাওলাত নেবে এবং এস হয়ে যাবে তখন 1 2 থেকে 1। তাহলে আমাদের এটা কি নিয়মের ব্যতিক্রম। তাহলে এইভাবে তোমাকে করতে হবে। তাহলে আমি এই যে এই কপার কেন বিদ্যুৎ পরিবাহী, এটা তোমরা যারা জানো তারা পারবা, পাশাপাশি অন্যান্য অন্য অধ্যায় যখন আমরা করবো তখন আমরা এটা জানতে পারবো। তাহলে মোটামুটি ভাবে আমাদের এই সিকিউরটাও কমপ্লিট। ওকে, ক্লিয়ার? সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো দেখো এইবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট সিকিউ এ। আর আমাদের আর মাত্র 2টা সিকিউ করলে এখান থেকে কভার হয়ে যাবে, এর বাইরে থেকে কখনোই আর প্রশ্ন আসতে পারবে না। সো একটু খেয়াল করো, এবার আমরা হচ্ছে এটা একটা সিকিউ, এটা একটা সিকিউ, যদিও ঘ নম্বর নাই, কারণ এখানেও যে ঘ নম্বরটা ছিল বা এটাতেও যে ঘ নম্বরটা ছিল, এগুলো তোমরা আগেই কভার করে ফেলছো। যেমন কি এটাতে ছিল হচ্ছে আমাদের ওই 2n² সূত্র কেন মেনে চলে না, এখানে আরো একটা উদ্দীপক ছিল, তো সেটা তো তোমরা পারবা, সেটা একটু আগে শিখেছো। এবং এটাতে আমাদের ঘ নম্বর ছিল যে বোর পরমাণু মডেল বেশি গ্রহণযোগ্য নাকি রাদারফোর্ড বেশি গ্রহণযোগ্য। তাহলে সেটাও তো আমরা তোমরা কি একটু আগেই করে আসো। সুতরাং আমি ঘ লিখিনি, জাস্ট ঘ নম্বর গুলো একটু ভিন্ন দেখে আমি এটা লিখলাম। এবং এই পর্যন্তই আমাদের ক্লাস থাকবে, এর বেশি কিন্তু কখনোই সিকিউ আসবে না, তুমি জাস্ট এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এখানে বলা হয়েছে 16x, মনে রাখবা এখানে বামে উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে ভর। তাহলে এটা হচ্ছে আমাদের 16x, আবার 17x, আবার 18x, এক্স হচ্ছে একটা মৌল। তার মানে এখানে একই মৌল কিন্তু ভর আলাদা আলাদা, তার মানে এটাকে কি বলবো, একটা মৌলের আইসোটোপ বলবো। অর্থাৎ 16 ভর বিশিষ্ট আইসোটোপ, 17 আইসোটোপ, 18 আইসোটোপ। ওকে, তাহলে এক্স মৌলের কি 16 আইসোটোপ, এক্স 17 আইসোটোপ, এক্স 18 আইসোটোপ। এবং এই এক্স মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ আছে তোমার কি কি, এই 16x এর হচ্ছে শতকরা পরিমাণ এত, 17x এর শতকরা পরিমাণ এত, 18x এর শতকরা পরিমাণ এত। আর মনে রাখবা সবগুলো মিলে যোগ করলে আমরা 100 পাবো, সবগুলো যোগ করলে আমরা কি পাবো, 100 পাবো। তাহলে আমাদের মোট, অর্থাৎ এই এক্স মৌলটা আমাদের প্রকৃতিতে মোট 100 পরিমাণ থাকে। আর যেহেতু তার আইসোটোপ থাকে, তার মধ্যে এই 16x বিশিষ্ট এটাতেই আমাদের 99.76% থাকে, আর বাকিগুলো সবগুলো মিলে আমাদের 100% হয়। ওকে, আচ্ছা, এখন বলছে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। ভাইয়া একটু খেয়াল করো, আমরা আগে আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা আছে সেটা দিয়ে খেয়াল করি। আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। আমরা এটা করতে পারি, কিন্তু এখানে কিন্তু তারা বলছে কি, দেখো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কি বলছে। আচ্ছা আমি একটু দেখি, এটা কি আপেক্ষিক পারমাণবিক ভরে বলছে? এটা হচ্ছে আমাদের 16x 17x এইরকম একটা, তাই না? এটা চট্টগ্রাম বোর্ড 2022-এর। আচ্ছা যাই হোক, এখানে গ নম্বরে বলছে কি, হ্যাঁ আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই সূত্র ইউজ করি আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে কি লাগবে, মৌলের একটি পরমাণুর ভর। কথা হচ্ছে এখানে তো তাহলে সেক্ষেত্রে আগে মৌল নির্ণয় করতে হবে, তারপরে একটা পরমাণুর ভর বের করতে হবে, সেরকম হিসাবে কিন্তু যায় না এটা। সো এটার মূলত আপেক্ষিক পারমাণবিক ভর নয়, এটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ভাইয়া গড় আপেক্ষিক পারমাণবিক ভর কেন? কারণ এখানে হচ্ছে কি আমাদের একই মৌলেরই 3টা আছে আইসোটোপ আর কি। তাহলে আমাকে কি করতে হবে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আমি সূত্রটা লিখে ফেলি যে গড় আপেক্ষিক, এটা শুধুমাত্র একটি মৌলের জন্য, বাট এখানে একটি মৌলই ঠিক আছে, কিন্তু 3টা তো আইসোটোপ আছে, অর্থাৎ গড় হবে, এখানে গড় হবে গড়। তাহলে দেখো গড় আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক
ভর সমান কি আমরা জানি, ভর ইন্টু পরিমাণ, এরপরে কি প্লাস ভর ইন্টু পরিমাণ, অর্থাৎ যে কয়টা আমাদের কি থাকবে আইসোটোপ থাকবে সেই কয়টা ভর ইন্টু পরিমাণ করতে হবে। তাহলে ভর ইন্টু পরিমাণ করতে গেলে আমাকে আগে এখানে একটু খেয়াল করতে হবে। দেখো ভাইয়া এখানে কি খেয়াল করতে হবে, এখানে কিন্তু আছে 16x। তাহলে এই 16x এটার ভর হচ্ছে 16, এটার সমান পরিমাণ কত বলতো, 99.76। ওকে, আমি কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ভর, তাহলে x 16 আইসোটোপের যে শতকরা পরিমাণ সেটা এটা, অর্থাৎ এটা ভর এটা পরিমাণ। ঠিক একইভাবে 17x, তাহলে 17 ভর বিশিষ্ট যে আইসোটোপ আছে x এর, তাহলে সেটা শতকরা পরিমাণ হচ্ছে 0.037। এরপরে দেখো ভাইয়া 18x, তাহলে এই 18 ভর বিশিষ্ট পরিমাণ কত, 0.203। আচ্ছা, এইগুলা করার পর এখন আমি জাস্ট সূত্রটা ইউজ করব কিভাবে, যে আমরা সূত্র অনুযায়ী কি জানি বলতো, যে হচ্ছে কি ভর ইন্টু পরিমাণ প্লাস ভর ইন্টু পরিমাণ। তাহলে এই যে ভর ইন্টু পরিমাণ, অর্থাৎ 16 ইন্টু হচ্ছে কি 16 ইন্টু হচ্ছে 99.76, এইটা প্লাস আবার ভর ইন্টু পরিমাণ কোনটার, এবার এইটার। তাহলে এই যে দেখো 17 ইন্টু হচ্ছে কত পরিমাণ 0.037, আবার প্লাস প্লাস কি ভর ইন্টু পরিমাণ, অর্থাৎ যে কয়টা আইসোটোপ আছে সেই কয়টা আমরা ভর ইন্টু পরিমাণ পাবো। তাহলে এটা হচ্ছে 18 ইন্টু কি 0.203। তাহলে এই পর্যন্ত আমরা ক্যালকুলেট করব, ডিভাইডেড বাই এবার কি আছে বলতো, আমাদের সূত্র অনুযায়ী ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেট করে নিই। তাহলে আমাদের ক্যালকুলেটর কই গেল, ক্যালকুলেটর হ্যাঁ ঠিক আছে পাইছি। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু করি 16 ইন্টু হচ্ছে 99.76, এখানে আছে কত 139.616 প্লাস কত 17 ইন্টু 0.037, তাহলে এখানে আছে 0 কি হলো ঠিক আছে 0.629 প্লাস 18 ইন্টু 0.0, তাহলে 18 ইন্টু 0.203, তাহলে আছে 3.65 ডিভাইডেড বাই 100। তাহলে কত এটা যোগ আমাদের 0.629 এটা যোগ আমাদের 159 কি 159.16, তাহলে হচ্ছে 1/0.443, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 16.0043%। অর্থাৎ আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত, আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জাস্ট 16, সো পার্সেন্ট নয় জাস্ট 16। সো এখানে পরবর্তী 0.00 যেগুলো আছে এগুলো নেওয়াও যে কথা না নেওয়া একই কথা, ওগুলো কোনো কি করে না ম্যাটার করে না। তাহলে আশা করি ক্লিয়ার। তো আমরা এটা করলাম, এটা হচ্ছে 16 আসছে তাই না। আমরা চাইলে এটা লিখতে পারি গড় আপেক্ষিক পারমাণবিক ভর বলছে তো, তাহলে 16.0043ও লিখতে পারি, এখানেও অ্যান্সার লিখতে পারি, এটাই লিখি, এটা ভালো হয়, যেটা আসবে সেটাই লিখবো। আচ্ছা এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখি 1H আবার 2H আবার 3H, অর্থাৎ হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, কি একটা হাইড্রোজেন এক আইসোটোপ, হাইড্রোজেন দুই আইসোটোপ, অর্থাৎ এগুলো হচ্ছে ভর, হাইড্রোজেন তিন আইসোটোপ। এই তিনটে আইসোটোপ এবং প্রথমটির প্রকৃতিতে পরিমাণ, অর্থাৎ এই প্রথমটার পরিমাণ দেয়া আছে এটা। তাহলে আমার যা যা দেয়া আছে আমি আগে ইনপুট করে নেই। সো এখানে দেখো গ নম্বরের ক্ষেত্রে আমি কি লিখবো, 1 হাইড্রোজেন, এইটার পরিমাণ দেয়া আছে হচ্ছে তোমার 99.98। ওকে, এরপরে কি বলছে, এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ আমাকে এবার কি দিয়ে দিছে, এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের মান দিছে। তাহলে এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমি এখানে লিখতেছি সাপোজ, তো এটা তোমরা লিখে নিও, এটা সমান কত দেয়া আছে 1.00025। আচ্ছা এটা লিখলাম। এরপরে কি বলছে ভাইয়া, এখন তোমাকে বলছে হচ্ছে দৃশ্যের আলোকে দ্বিতীয় আর তৃতীয় যে আইসোটোপ আছে অর্থাৎ 2H আর 3H, এটার কি করতে হবে শতকরা পরিমাণ। তাহলে আমাদের প্রথমটা শতকরা পরিমাণ দেয়া আছে বাট দ্বিতীয় তৃতীয়টা দেয়া নাই। আচ্ছা আমরা এই জিনিসটা জানি যে তিনটা মিলে কিন্তু 100 হবে, একটু আগে শিখছি না, এই তিনটা মিলে 100, তার মধ্যে প্রথমটা দেয়া আছে এত, তার মানে আমাদের দ্বিতীয় ও তৃতীয় কি তৃতীয় আইসোটোপের, হাইড্রোজেন আইসোটোপের মোট পরিমাণটা কত হবে সেটা আমাকে একটু জানাতো। মোট পরিমাণটা অবশ্যই অবশ্যই 100 বিয়োগ এটা করব, কারণ আমাদের যেটা বাকি থাকবে যেটুকু 100 থেকে সেইটুকু কি আমাদের দ্বিতীয় আর তৃতীয় মোট পরিমাণ। তাহলে এই যে 100 মাইনাস হচ্ছে আমাদের 99.98, তাহলে আমরা কি করলাম, এই যে 100 মাইনাস হচ্ছে কি 99.98, তাহলে আমরা পাবো হচ্ছে 0.02। তার মানে আমাদের দ্বিতীয় আর তৃতীয় এই দুইটার মোটে হচ্ছে আমাদের পরিমাণ 0.02 আছে। আচ্ছা আমরা ধরে নিলাম যে 2H এটার পরিমাণ হচ্ছে x, 2H এর পরিমাণ কত x, তাহলে এই 2 আর 3H এই দুইটা মিলে কিন্তু আমাদের 0.02। তাহলে এখন বলো 3H এর পরিমাণটা কত হবে, অবশ্যই এইটা থেকে এবার আমরা কি করব এক্সটা বিয়োগ করব, কারণ আমাদের এই 2 আর 3 2 আর 3 মিলে 0.02, তাহলে 2 যদি হয় x তাহলে 3 কি হবে 0.02 থেকে 2 নম্বরটা বাদ দিলে আমরা 3 নম্বরটা পাবো। তাহলে আমরা কিন্তু এই 2H 3H এবং 1H এর এই যে মানগুলো ইনপুট করেছি এবং গড় আপেক্ষিক পেয়েছি। এখন জাস্ট আমরা সূত্রে বসাবো, দেখবে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কি জানি যে আমরা এখানে লিখতেছি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এইটা সমান হচ্ছে আমাদের কি, এটা সমান হচ্ছে আমাদের কি ভর ইনটু পরিমাণ। তাহলে এই যে 1 ইনটু হচ্ছে 99.98 এইটা প্লাস আবার কি ভর ইনটু পরিমাণ, তাহলে 2 ইনটু x, 2 ইনটু হচ্ছে x। আচ্ছা এরপরে কি প্লাস, এবার কি এবার হচ্ছে আমাদের 3 আবারও ভর ইনটু পরিমাণ, অর্থাৎ 3 ইনটু কত, অবশ্যই 0.02 মাইনাস x। ওকে ক্লিয়ার।
তো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়াই ভালো ছিল, যদিও ফার্স্ট ব্র্যাকেট এত দেওয়া যায় না। সো যাই হোক, আমি তবুও তোমাদের বোঝার সুবিধাতে জাস্ট করতেছি, এবং নিচে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। এখন একটু খেয়াল করো, আমরা যদি এখানে ক্যালকুলেট করি, কি পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। আর এখানে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরের তো মান আছে, তাই না? এটা দেওয়াই আছে। তাহলে এই যে 1.00025, সো এখানে সবগুলোতে এটা কিন্তু আসবে, কারণ গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে 1.00025 এটা সমান এটা। তাহলে এখন লক্ষ্য করো, এই ভাগ 100টা যদি আমি এই পাশে আনি তাহলে গুণ হয়ে যাবে এটার সাথে। তাহলে এই যে দেখো 1.00025 ইন্টু হচ্ছে 100। তাহলে আমি এই পাশে পাচ্ছি হচ্ছে 100.0। দুই হাইড্রোজেন, সরি, দুই পারমাণবিক ভর বিশিষ্ট হাইড্রোজেনের যে আইসোটোপ আছে, এটার হচ্ছে কত শতকরা পরিমাণ হচ্ছে 0.015। তাহলে এখন বলো তো, তিন হাইড্রোজেন বিশিষ্ট এটার শতকরা পরিমাণ কত? জাস্ট এই 0.02 মাইনাস কি করবো, এই এক্স এর মান করবো, অর্থাৎ 0.015। তাহলে একটু খেয়াল করো, 0.02 মাইনাস কত, 0.015। তাহলে আমি পাচ্ছি এখানে আমাদের এইরকম আছে 5 × 10⁻⁻�03, পারে 0.005%। ওকে, আমাদের বিয়োগ করলে ক্যালকুলেটরে আর কি এরকম আসে। তো যাই হোক, এইটার মানে হচ্ছে এটা। তাহলে আমাদের এটা লিখলেও সমস্যা নেই ভাই, এটা লিখলেও সমস্যা নেই। তাহলে পার্সেন্ট দিবে, একটু পার্সেন্ট, যেহেতু শতকরা পরিমাণ, তাহলে কি শতকরা কথা আসলে পার্সেন্ট দিতে হবে। তাহলে মোটামুটি ভাবে ক্লিয়ার। এইভাবে তোমাকে কি করতে হবে, এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্র আছে, এটা প্রয়োগ করে তোমাকে অঙ্কগুলো সলভ করতে হবে। তাহলে ভাইয়া আজকের ক্লাস এ পর্যন্তই। মোটামুটি ভাবে যত নিয়মের আমি অঙ্ক করাইছি, যত নিয়মের কোশ্চেন সলভ করাইছি, এর বাইরে একটি কোশ্চেনও আসবে না, হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওয়ান শট সিকিউ ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।